আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা। এবং শেখ হাসিনা, তাপস এবং শেখ সেলিমের সরাসরি হস্তক্ষেপে পিলখানায় হত্যাযজ্ঞ হয়, সংবাদ সম্মেলনে অভিযোগ নিহতদের পরিবারের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্তমান অন্তর্বর্তী সরকার একটি অন্তর্ভুক্তমুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্রের উত্তরণ এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ভারতের দিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, অর্থবহ সংস্কারের মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বৈপ্লবিক পরিবর্তন নিশ্চিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। টেকসই ভবিষ্যতের জন্য ক্ষমতাধর বৈশ্বিক দক্ষিণ প্রতিপাদ্য নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটিই হচ্ছে ড. ইউনূসের প্রথম কোনো বৈশ্বিক সম্মেলনে অংশ নেওয়া। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়া রাষ্ট্র ও সরকার প্রধানদের স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2023 সালের জানুয়ারি এবং নভেম্বরে দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট ভার্চুয়াল ফরম্যাটে আয়োজন করেছিল ভারত। শীর্ষ সম্মেলনের আগের দুটি অনুষ্ঠানে গ্লোবাল সাউথ থেকে 100-টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছিল। The current interim government was sworn in on August 8th. Our young generation have impressed upon the people of their aspirations for revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসার জন্য স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট তৈরি করে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর আহমেদুল কবির এবং ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট তৈরি করতে হবে। এসব ইউনিটে বিশেষত গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের বিনামূল্যে চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সমূহকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসার বিল গ্রহণ না করতে অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে এসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার বিলও সরকার বহন করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ পূর্ণ তদন্ত এবং এর পরিকল্পনাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পেছনে শেখ হাসিনা ছাড়াও শেখ সেলিম ও শেখ ফজলেনুর তাপস সহ আরও অনেকে জড়িত। বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই হত্যাযজ্ঞ ঘটানো হয় বলে জানান তারা। এছাড়া আওয়ামী লীগ সরকার মন গড়া তদন্ত কমিটি গঠন করে নিজেদের মতো করে প্রতিবেদন দেয় বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এর ফলে অনেক নিরীহ বিডিআর জওয়ানদের শাস্তির আওতায় আনা হয়েছে বলেও জানান তারা। করতে হবে
এতে আমরা হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক 3 জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। অফিসিয়াল গ্যাজেট করে 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে। এই নৃশংস বর্বর পিলখানা ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্য বইয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। এতে আগামী প্রজন্ম জানতে পারবে কি ছিল এই সকল শহীদদের ত্যাগ। যে সকল সেনা কর্মকর্তা এই ঘটনাকে ঘিরে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে অথবা তাদের যথাযথ কম্পেনসেশন প্রদান করতে হবে। এবং আমাদের শেষ দাবি হলো নির্দোষ কোনো বিডিআর জওয়ানকে কোনোভাবেই যেন সাজা দেয়া না হয়। সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ও চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য MA লতিফকে আটক করা হয়েছে। শুক্রবার রাত 10:30টায় সাদা পোশাকধারী একদল পুলিশ ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার রামনাথের নিজ বাড়ি থেকে রমেশ চন্দ্র সেনকে তুলে নিয়ে যায়। তার সহধর্মিনী অঞ্জলি সেন জানান, সাদা পোশাকে 10 থেকে 15 জনের একটি দল এসে রাতে তাকে তুলে নিয়ে যায়। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এ বিষয়ে তার পরিবারকে কিছু জানানো হয়নি। এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম মণ্ডল জানান, রাতে রমেশ চন্দ্র সেনের বাসা থেকে ফোন আসে। সেখানে যাওয়ার পর তিনি দেখতে পান ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা এসে তাকে নিয়ে গেছে। এদিকে চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য MA লতিফকে ভোর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাবল মুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, MA লতিফকে বাজিদ মুস্তামি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সকাল 11:30টায় তাকে আদালতে হাজির করে 8 দিনের রিমান্ড চায় পুলিশ। পরে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কোটা সংস্কার আন্দোলনে হামলা ও গুলি করে আহত করার অভিযোগে MA লতিফ সহ 16 জনের নাম উল্লেখ করে ও তার প্রায় 150 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন মোহাম্মদ এরশাদ। বেআইনি ও জোরপূর্বকভাবে FBCCI থেকে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা আবারও চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন। তারা বলেন, করোনাকালীন সময়ে সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম অর্থ সাশ্রয়ের নামে কোনো ঘোষণা ছাড়াই 62 জন কর্মকর্তা কর্মচারীকে অব্যাহতি দেয়। FBCCI ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে বিলম্বে সব সুযোগ সুবিধা দিয়ে চাকরিতে পুনর্বহালের দাবি জানান চাকরিচ্যুত কর্মীরা। শারফুর আলমের রিপোর্ট। 2019-20 সালে করোনা মহামারীর সময়ে অর্থ সাশ্রয়ের সিদ্ধান্ত নেয় দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন FBCCI। সংগঠনটির কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সেই সময়ে চাকরিচ্যুত কর্মীরা জানান, তখনকার সভাপতি শেখ ফজলে ফাহিম নিয়মনীতির তোয়াক্কা না করে কর্মীদের গণহারে ছাঁটাই করেন। সার্ভিস রুল না মেনে তাদের জোরপূর্বক FBCCI থেকে বের করে দেওয়ার অভিযোগ করা হয়। চাকরি হারিয়ে তাদের মধ্যে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। জোর করে সই নিয়ে গেল, পরে আমরা শুনলাম এটা আমাদের রিজাইন ছিল, আমরা কিছুই জানি না যে কিসে সই নিল। করোনার মধ্যে রেগুলার অফিসে আসছি, তারপর তো অনেক ছবি আছে, উনি আমাদের কনভেন্স বিলটা বন্ধ দেয় নাই। অবস্থান কর্মসূচিতে চাকরিচ্যুতরা জানান, দীর্ঘদিন সেখানে কাজ করলেও চাকরি বিধি অনুযায়ী তাদের প্রাপ্য সুবিধাও দেয়া হয়নি। এ নিয়ে FBCCI, বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারের একাধিক সংস্থায় অভিযোগ করেও প্রতিকার পাননি তারা। অমানবিকভাবে ব্যবহার করা হয়েছে। আমি যে মানুষ না অমানুষ এটা ওনার কাছে এভাবে গ্রহণযোগ্যতা ছিল না। বর্তমানে যারা আছেন আমাদের নিয়ে বসুন, আমাদের নিয়ে আলোচনা করুন। BCCIর যে 62 জন কর্মকর্তা কর্মচারীকে অবৈধভাবে অন্যায়ভাবে জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, আমরা আমাদের একটি দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে করোনা মহামারীর সময় সারা দেশে যখন প্রচণ্ড আর্থিক সংকটে সবাই বিপর্যস্ত, ঠিক ওই সময়টায় আমাদেরকে কয়েক ঘন্টার নোটিশে, তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন ওনার নির্দেশে কয়েক ঘন্টার নোটিশে আমাদেরকে 62 জন কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আমাদের দাবি যে আমাদেরকে, যাদেরকে অন্যায়ভাবে কোনো অভিযোগ ছাড়া আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল, আমরা চাই যে আমাদেরকে পুনর্বহাল করা হোক। চাকরিচ্যুতদের 3 জন মারা গেছে জানিয়ে কর্মীরা দাবি করেন, পদত্যাগে বাধ্য করা কর্মীদের স্ব পদে দ্রুত চাকরিতে পুনর্বহাল এবং সার্ভিস রুল অনুযায়ী বকেয়া পরিশোধ করতে হবে। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। সংস্কারের অভাবে বেহাল দশা মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের। দক্ষিণাঞ্চলের যোগাযোগে এই টার্মিনাল গুরুত্বপূর্ণ হলেও দুর্ভোগের শেষ নেই এর পরিবহন সংশ্লিষ্টদের। যাত্রীদের অভিযোগ, বছরের পর বছর সংস্কার না হওয়ায় দুর্ভোগে দিন দিন বেড়ে চলেছে। মাগুরা থেকে সুজন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা।
ঢাকা সহ অন্তত 10 জেলায় দূরপাল্লার যাত্রী পরিবহন হয়ে থাকে মাগুরা পৌর বাস টার্মিনাল থেকে। তবে প্রতিষ্ঠার 2 যুগের বেশি সময় পরও সংস্কার হয়নি জেলার একমাত্র এই টার্মিনালটি। টার্মিনাল জুড়ে তৈরি হয়েছে ছোট বড় গর্ত, ভাঙা সড়ক, নেই কোনো যাত্রী ছাউনি। অল্প বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা, ফলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। আমাদের এখানে ড্রেনের ব্যবস্থা নেই, কোনো কিছুর ব্যবস্থা নেই, তাহলে আমরা কি করে থাকবো? আমাদের বৃষ্টি নামলে সব ঘর মার তলায় যায়। একটু আগে এখানে একটা গাড়ি উল্টে গেছে। মাগুরা টার্মিনালটা সেই আজকে অনেকগুলো বছর ধরেই দেখছি এরকম ভাঙাচোরা। কোন রকমের বৃষ্টি হলে পারে পানিতে যে আমাদের এই গাড়িগুলো সব ফাঁসে যায়, এই যে অটোগুলো, রিক্সা। 2001 সালে বড় ধরনের সংস্কার কাজের পরিকল্পনা নেওয়া হলেও নানা জটিলতায় থমকে আছে এর কাজ। কবে নাগাদ সংস্কার কাজ শুরু হবে তা জানে না পৌর কর্তৃপক্ষ। মাসিক মিটিংয়ে মেয়র মহোদয় আসলে আমরা জনগণের যাতে দুর্ভোগ লাঘব হয় সেই জন্য আমরা আমাদের পরিকল্পনায় আছে, অবশ্যই সেটা আমরা মেইনটেনেন্সের ভিতরে রাখবো। টার্মিনালের ভেতরের সড়ক পাকা করা এবং যাত্রী ছাউনি নির্মাণের মাধ্যমে আধুনিক রূপ পাবে জেলার একমাত্র পৌর বাস টার্মিনালটি, এমনটাই প্রত্যাশা মাগুরাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে 9টি লোহার দান বাক্স খোলা হয়েছে। এবার 28 বস্তা টাকা পাওয়া গেছে। জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। 3 মাস 26 দিন পর সকাল 7:30টায় এই দান বক্সগুলো খোলা হয়। টাকা গণনার কাজে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, CBA নেতা আনোয়ার পারভেজ সহ মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ নিয়েছেন। এছাড়াও মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষক শিক্ষার্থীরা সহ মোট 220 জনের একটি দল টাকা গণনা করছে। দৈনিক আমার দেশ পত্রিকা পুনরায় প্রকাশ ও পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই দাবি জানান। এ সময় তারা বলেন, আমার দেশ পত্রিকার গত সরকারের আসল চেহারা জনগণের সামনে প্রকাশ করায় প্রতিহিংসার শিকার হয়েছে। এ কারণে সরকার পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছিল। এ সময় বক্তারা মাহমুদুর রহমানের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। আমরা অবিলম্বে তার সাজা বাতিল, তার সব মামলা প্রত্যাহার, আমার দেশের যে প্রকাশনায় যে প্রতিবন্ধকতা রয়েছে, প্রেস, আমার দেশের কোনো ডিক্লারেশন কিন্তু বাতিল হয় নাই। যারা এই মাস্তানি করেছে, যারা জনপ্রিয় একটি সংবাদপত্র বন্ধ করে দিয়ে হাজারো কর্মী এখানে আছে দেখেন, তাদেরকে গত এই দীর্ঘ সময় 2013 সাল থেকে আজকে 11টি বছর যাদেরকে পথে পথে বসিয়ে রেখেছে, এই পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করতে হবে। এবারে পার্টিক্স খেলার খবর। ফুলহ্যামকে একমাত্র গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে শুরু করল ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে ফুলহ্যাম। তাতে প্রথমার্ধে কোনো গোল পায়নি এরিক টেন হাগের দল। খেলার 27 মিনিটে ডাচ ফরওয়ার্ড জোসুয়া জোর্জি যে গোলটি করেন তাতে নিশ্চিত হয় ম্যানচেস্টারের জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচেই গোলের দেখা পেলেন ডাচ ফরওয়ার্ড জোসুয়া জোর্জি। স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুমে আলাভেসকে 2-1 ব্যবধানে হারিয়েছে সেল্টা ভিগো। তবে খেলার 17 মিনিটে কিকে গার্সিয়ার দেওয়া গোলে এগিয়ে গিয়েছিল আলাভেস। 1 গোলে এগিয়ে থেকে বিরতিতেও যায় তারা, কিন্তু শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি। খেলার 66 মিনিটে ম্যাচে সমতা আনেন সেল্টা ভিগোর উইল্ট সেডবার্গ। আর নির্ধারিত সময়ের খেলা শেষের 6 মিনিট আগে ইগো আসপাস সেল্টা ভিগোর 2-1 ব্যবধানের জয় নিশ্চিত করেন।
স্প্যানিশ লিগের অন্য ম্যাচে প্রথমে এগিয়ে থেকেও পালমাসের সাথে 2-2 গোলে ড্র করেছে সেভিয়া। লিওনেল মেসিকে সম্মান জানিয়ে আংশিক স্বর্ণের তৈরি একটি জার্সি বানানো হয়েছে, আর তা লন্ডনের টটেনহ্যাম হটস্পার ক্লাবে শতবর্ষের ফুটবল জার্সি আর্ট নামে এক প্রদর্শনীর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উত্তর লন্ডনের স্পাস ক্লাবে 2021 সালে ফুটবল ম্যাগাজিন প্রজেক্টের আওতার প্রথম এই প্রদর্শনী আয়োজন করা হয়েছিল। সোভিয়েত যুগের বারবারা স্টেভনোভার তৈরি করা ক্রোয়েশিয়া এবং ঘানার জার্সি রয়েছে। এর মধ্যে আয়াক্সের সাথে বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগের জুথবন্ধতার তৈরি করা জার্সিও প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনটি চলবে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ হওয়া পর্যন্ত। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বললেন প্রধান উপদেষ্টা। এবং শেখ হাসিনা, তাপস এবং শেখ সেলিমের সরাসরি হস্তক্ষেপে পিলখানায় হত্যাযজ্ঞ হয়, সংবাদ সম্মেলনের অভিযোগ নিহতদের পরিবারের। দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদ আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।